হ্যালো, মাই ডিয়ার স্মার্ট ভ্যালুর স্মার্ট অ্যাসোসিয়েট। নতুন বছরের কংগ্রাচুলেশনস অর স্মার্ট অ্যাসোসিয়েট। আমার নাম অনুপ মণ্ডল। আমি ইন্ডাস্ট্রিতে এসছি নয় নয় করে আজকে 4 বছর হতে যায়। তো এক সময় হয়েছে, আমি যখন মাস্টার ডিগ্রি পরীক্ষা দিতে গিয়েছিলাম বালিচক স্টেশনে, সেই সময়ে আমাকে কোনো এক ভদ্র সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমাকে ইন্ডাস্ট্রিতে মেসেজ করে। সেই মেসেজ অনুপাতে আমি এই ইন্ডাস্ট্রিতে আজকে দীর্ঘ 4 বছর হতে চলেছে পদার্পণ করেছি। তো যে মানুষটা ধরে আমি ইন্ডাস্ট্রির কাছ থেকে কিছু শিখেছি বা ইন্ডাস্ট্রি থেকে কিছু জ্ঞান অর্জন করেছি, যেই মানুষটা আমাকে জীবনের প্রথম প্রদর্শক হিসেবে আমার লাইফস্টাইল, আমার সব কিছু ভাগিদার হয়েছিলেন, তিনি আর কেউ নয়, আমার সিনিয়র, আমার গুরুদেব মিস্টার বাবাই নায়ক। উনি যেমন নায়ক, ঠিক সেই ধারে আমি ওনাকে এক ধারে বলবো কী বলা যায়, এক ধারে বলবো মহানায়ক। তো আজকে আমাকে ফার্স্ট ইন্টারনেটের উপর অর্থাৎ অনলাইনে ট্রেনিং করতে বলা হয়েছিল। আমি যতটা দেওয়ার ততটাই দিয়ে চেষ্টা করছি। যখন যখন তুমি কোনো কাজ করিতেছ, তখন অন্য কোনো কিছুই ভাবিবে না। পূজারূপে, সর্বোচ্চ পূজারূপে উহার অনুষ্ঠান করো এবং সেই সময়ের জন্য উহাতে মন প্রাণ অর্পণ করো, তবেই গিয়ে তুমি তোমার সাফল্য অর্জন করতে পারবে। তাহলে সাফল্যটা আমরা কীভাবে চিহ্নিত করব? একটা গল্প বললে সবাইকে বুঝতে সুবিধা হবে। এক ধনী শিল্পপতি এক জেলেকে তার নৌকার উপর শুয়ে তামাক খাতে দেখে তিনি অকস্মাৎ তার উত্তরে তিনি বলেছিলেন যে, আজকে তুমি নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাওনি কেন? তার উত্তরে জেলে বলছিলেন, আজকে আমি যথেষ্ট পরিমাণে মাছ ধরেছি, তো আজকে আর আমার মাছ বেশি ধরার প্রয়োজন নেই। উত্তরে সেই শিল্পপতি এবং সাফল্যবান জেলেটে মানুষটি বলছিল যে, যদি তুমি আজকে বেশি পরিমাণে মাছ ধরো, তাহলে তুমি তোমার বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে এবং সেই অর্থ উপার্জন করে বেশি পরিমাণে নৌকা ব্যবহার করতে পারবে, যা দিয়ে তুমি গভীর সমুদ্র থেকে আরও গভীরে মাছ ধরতে পারবে এবং সেই মাছ বাজারে বিক্রি করে আরও বেশি পরিমাণে তুমি নৌকার অধিকারী হবে এবং ওই নৌকা দিয়ে আরও তুমি প্রচুর পরিমাণে নৌকাতে মোটর লাগিয়ে আরও দূরে দূরে মাছ ধরতে যাবে। সেই অর্থ দিয়ে তুমি বেশি পরিমাণ আরও অর্থের অধিকারী হবে এবং এমনকি তুমি 2-4টা নৌকারও অধিকারী হয়ে যাবে। তো এই প্রশ্ন শুনে তারপরে জেলেটি বলল, আমি এইগুলো নিয়ে করব কি? তখন ওই মানুষটা তখন বলছিল যে, তারপর তুমি আমার মতো জীবন উপভোগ করতে পারবে। অর্থাৎ এইখানে একজনের চোখে যে সাফল্যটা ধরা দিয়েছে, অন্যজনের চোখে সেই সাফল্যটা ওই ব্যক্তিটা ধরতে পারেনি। কারণ মানুষের চিন্তাভাবনা, মানুষের থট প্রসেস, যার যেমন থট প্রসেস সে তেমনভাবে তার কাজে অগ্রসর হয়। এখানে যদি বলা যায়, মানুষের চিন্তাভাবনা, মানুষের কাজকর্ম, মানুষের চারপাশের পরিবেশ এবং চারপাশের সিচুয়েশনের উপর নির্ভর করে। ব্যতিক্রম কিছু কিছু মানুষের কাছে যে সাফল্য, মানুষ তা বিচার করতে ভুলেই যায়। একসময় হয়েছে কি, যতক্ষণ যতক্ষণ তুমি কোনো কাজ করবে বা যতক্ষণ তুমি কোনো কাজে সদ্ব্যবহার করা চাই, অর্থাৎ নচেত ওই কাজ করছো বলে ভোর ভোর উঠে গেলে তাতে তোমার কিছুই লাভ হবে না। যতক্ষণ তুমি কোনো কাজ করবে সময়টাকে সদ্ব্যবহার করা চাই, নচেত ভোর ভোর উঠে কোনোই লাভ নেই। সাজগোজে নিজেকে যতক্ষণ দীর্ঘ সময় ব্যস্ত থাকবে, ততক্ষণ ওই আয়নার সামনে বসে দীর্ঘক্ষণ টাইম কাটালে তোমার কিন্তু লাইফের কোনো পরিবর্তনই হবে না। এতে কি হয় না, এতে তোমার ভিতরের যে লো কনফিডেন্স সেটা প্রচুর পরিমাণে প্রকাশ হয়ে ওঠে। এই জন্য ম্যাক্সিমাম মানুষ সাফল্য থেকে অনেকটা দূরে চলে যায়। তো আজকে আমি যে কথাগুলো এই ইন্ডাস্ট্রি থেকে শিখেছি, সেই ইন্ডাস্ট্রির আর একজন টপ এবং গ্রেট
অনেস্ট লিডার, আমাদের মতো সাধারণ, হ্যাঁ অবশ্যই লিডারের বা আমাদের মতো সাধারণ অ্যাসোসিয়েটের কাছে নাম বলাটা অত্যন্ত কী বলা যায়, অত্যন্ত খুব নিম্নমানের। উনি যে পরিমাণে স্ট্রাগল পিরিয়ডটা মানুষের কাছ থেকে এবার এক্সপ্লেন্ডিং করে উপর দিকে উঠিয়েছে, সেই পরিমাণ আমরা যদি নিজেকে বিল্ড আপ করতে পারি তাহলে আমরা ওই পজিশানে আমরা যেতে পারবো। তো আমরা যার কাছ থেকে যতটা পরিমাণ শিখেছি তিনি আর কেউ নয়, মিস্টার বিকাশ ঘোষ। তিনি আমাদের ইন্ডাস্ট্রির ফিলোজফার তথা আমার পথপ্রদর্শক এবং অ্যাজ এ স্পিরিচুয়াল লিডার, রেসপেক্টেড টু মাই বিকাশ দা অ্যান্ড বিশ্বজিৎ দা অ্যান্ড বাবাই দা। সাফল্যের মাপকাঠি হিসেবে আমরা যেটা প্রথম থেকেই বলে জানি, অ্যাটিটিউড। যার যেমন চিন্তাভাবনা, যার যেমন থট প্রসেস, সেই তেমনভাবে একটা মানুষকে তার জ্ঞানের দ্বারা বশীভূত করতে পারবে। তো সেরকম আজকে আমি আমার জ্ঞান ভাণ্ডার থেকে যতটা জানি সেইটুকু বলার চেষ্টা করব। আপনি কি জানেন? আপনি কি জানেন? হ্যাঁ, আমার কোশ্চেন ঠিক এইরকম। আপনি যেটা জানেন সেটা হচ্ছে একটা জলবিন্দু, আর যেটা জানেন না সেটা হচ্ছে অসীম সমুদ্র। অর্থাৎ আপনি যেটা জানেন আর আপনি কি চাইবেন সেটা জানতে চাইবেন না। ভিতরে যে শক্তিটা থাকে তার থেকে বাইরের শক্তিটা বেরিয়ে যায় বলে ঘটনা ঠিক এইরকম মনে হয়। অর্থাৎ খালি জলের বোতল যদি ধরে নেওয়া যায়, তার থেকে যদি বাইরে থেকে চাপ দেওয়া হয় অর্থাৎ বোতলে চিপসে যায়। অর্থাৎ ভিতরে কোনো মাল মশলা না থাকলে তেমন ভিতরে যেমন চিপসে যায়, একটা মানুষের কাছে বা একটা অ্যাসোসিয়েটের কাছ থেকে যদি ভিতরে মাল মশলা অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার যদি না থাকে তাহলে সেই অ্যাসোসিয়েটটা ভিতরে কুইট করে যায়। সেরকমভাবে ভিতরে যে শক্তিটা থাকে তা থেকে বাইরের শক্তিটা বেরিয়ে যায় বলে ঘটনা ঠিক এইরকম মনে হয়। অর্থাৎ যদি আপনি চুজ করেন তাহলে আপনি পারবেন। হোয়েন অপরচুনিটি মিট দ্য প্রিপারেশন দ্যাট কল সাকসেস, মানে অপরচুনিটি আপনার জীবনে আসবে, বাট ইউ আর প্রিপেয়ার ইন ইউর সেলফ। আপনি কি নিজেকে তৈরি রাখতে পেরেছেন সেই অপরচুনিটিটা গিভ করার জন্য? আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা জলবিন্দু, আর যেটা জানি না সেটা হচ্ছে অসীম সমুদ্র। তুমি যেটা জানো সেটার মধ্যে কি সারাটা জীবন কাটিয়ে দেবে, নাকি জীবনটাকে অন্যভাবে এক্সপ্লোর করবে? যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে ঠিক পায়। অর্থাৎ তুমি যেমনই বুঝবে ঠিক তেমনই খুঁজবে, যেমনই খুঁজবে ঠিক তেমনই পাবে। উদাহরণস্বরূপ যদি বলা যেতে পারে, ঘড়ি আর কম্পাস সবার সামনে রেখে যদি বলা হয়, ম্যাক্সিমাম মানুষ কোনটাকে চুজ করবে? না ঘড়ি। কারণ ঘড়ি দেখায় টাইম, কম্পাস দেখায় ডাইরেকশান। আগে লাইফে সাকসেস অর্জন করতে গেলে, সাকসেসের পথে থাকতে গেলে আগে আমাকে ডাইরেকশানের সঙ্গে সঙ্গে টাইমটাকে অ্যালাইজমেন্ট করতে হবে। যখন ওই টাইমটা যখন অ্যালাইজমেন্ট হয়ে যাবে তখন ধীরে ধীরে ওই ডাইরেকশান যখন আবার টাইমে কনভার্ট হয়ে যাবে, টাইমে যখন রিয়েলাইজ হয়ে যাবে, তখন তোমার সাকসেস থেকে কেউ আটকাতে পারবে না। তো একটা গল্প বলছি, গল্পটা খুব সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। একটা হয়েছে কি, যখন কোনো মানুষ সর্বোত্তম সত্যে পৌঁছে যায়, পৃথিবীর কোনো শক্তি তাকে ওই সত্য থেকে বিচলিত করতে পারে না। তো একটা হয়েছে কি, স্বামী বিবেকানন্দ এই সময় একটা বক্তৃতা বলেছিলেন যে কোনো ব্যক্তি যখন সর্বোত্তম সত্যে পৌঁছে যায়, পৃথিবীর কোনো শক্তি তাকে ওই শক্তি থেকে বিচলিত করতে পারে না। অর্থাৎ এই পরীক্ষার উপর করার জন্য আমেরিকার পশ্চিম প্রান্তের দুইজন কাউবয় তার উপর পরীক্ষা করেছিল। কি পরীক্ষা? না, আমেরিকার পশ্চিম প্রান্তের নগরীতে যখন স্বামীজি বক্তৃতা দিতে গিয়েছিলেন, সেই সময় স্বামীজির নিজের বক্তৃতার উপর ওই দুই কাউবয় পরীক্ষা নিতে চেয়েছিলেন। কি পরীক্ষা? যে আপনি নাকি বলেছিলেন মহাশয় যে আমি এটা বিশ্বাস করি যে কোনো ব্যক্তি যখন কোনো কিছু পাওয়ার উপযুক্ত হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বঞ্চিত করতে। অর্থাৎ আমাদের শহরে আমাদের কী বলে আমাদের এলাকাতে যখন উনি বক্তৃতা দিতে এসেছিলেন, সেই সময় ওকে টবের মধ্যে দাঁড়িয়ে, একটা ফুল টবের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিতে বলেছিলেন, এবং সেই দুইজন বক্তৃতা আয়োজন করেছিলেন তারা তার কথাকে পরীক্ষা নেওয়ার জন্য। সেই সময় তো হয়েছে কি, স্বামীজি তার গ্রামের মধ্যে বক্তৃতা দিতে গেলেন, টবটিকে উল্টিয়ে তিনি দীর্ঘক্ষণ ওই বক্তৃতার মধ্যে ডুবেই গেলেন। বক্তৃতা কিছুক্ষণের মধ্যে শেষ করে ওই কাউবয় দুটি করমর্দন, অর্থাৎ বক্তৃতা চলাকালীন
ওর কানের পাশ দিয়ে দুটো শোঁ শোঁ করে শব্দ বেরিয়ে গেল এবং স্বামী বিবেকানন্দ বক্তৃতা দীর্ঘক্ষণ চালিয়ে গেলেন ওই স্বর শব্দের উপর কোনো বিচলিত না করে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ বক্তৃতা চালিয়ে গিয়ে কিছুক্ষণ পরে বক্তৃতা শেষ করে ওই দুইজন কাউবয় তাকে ঘিরে ধরলেন। অর্থাৎ সাফল্যের পিছনে থাকতে গেলে বাইরে থেকে যে সমস্ত বাধা বিপত্তি তোমার কাছাকাছি আসবে, তুমি ওই বাধা বিপত্তি থেকে কতটা দূরে বা কতটা তোমার মনটাকে দূরে অ্যাভয়েড করে চলতে পারছো, সেটাই হচ্ছে তোমার সাফল্যের একমাত্র রাস্তা। এছাড়া আদার্স আর কিছুই ডিপেন্ডেবল নয়। তো এইভাবে সাফল্যকে আমরা সাধারণত অর্জন বা এই সম্মান করতে পারি। ইনভাইটিং করার ক্ষেত্রে যে সমস্ত অ্যাসোসিয়েটের সাধারণত প্রবলেম বা হচ্ছে গণ্ডগোল হয়, তারা নিজেকে একটাই জিনিস আমি যেটা শিখেছি, আমি আমার সিনিয়রের কাছ থেকে যেটা শিখেছি, ইনভাইটিং বলো, স্ট্রেঞ্জার বলো, যাবতীয় যা কিছু কাজ ফোর বেসিক নলেজের মধ্যে যে অ্যাসোসিয়েটগুলো করতে ভয় পায়, তারাই একটাই জিনিস, তারা নিজেকে নিজে বিলিভ করতে পারে না। যার ফলে আমরা বা আমাদের থেকে যারা সিনিয়র, যারা প্রতিনিয়ত টিমের সঙ্গে ট্রেনিং করে যায়, অনলাইনে বলো অফলাইনে বলো ট্রেনিং করে যায়, সেই ট্রেনিংয়ের মর্মার্থ এটাই, তুমি ওই ট্রেনিং থেকে কী শিখতে পারলে, তুমি ওই কর্মদক্ষতার সমাজ থেকে কী শিখতে পারলে, সেটাই হচ্ছে লাইফের ফার্স্ট এবং চূড়ান্ত ট্রেনিং। এছাড়া আর কোনো কিছু ট্রেনিংয়ে ম্যাটার করে না। তো আজকে জ্ঞান তখনই আসবে তোমার, যখন তুমি মার্কেটে যত বেশি তুমি কাজ করতে পারবে, ওই কাজ থেকে তুমি তোমার জ্ঞানটা বেশি পরিমাণ সঞ্চয় করে তুমি তোমার টিমকে কনভার্ট করতে পারবে, নচেত তুমি পারবে না। জ্ঞান এমন একটা জিনিস, বক্তৃতা বা মিথ্যা কথা কিংবা মুখস্থ করা বিদ্যা বোর্ডজোর 5 থেকে 7 থেকে 8 10 মিনিট 15 মিনিট করা যায়, কিন্তু বাস্তব জগতের সঙ্গে কর্মদক্ষতার সঙ্গে খাপ খাইয়ে প্রতিনিয়ত যে নিজেকে চেঞ্জ করতে পারে, সেই হচ্ছে ট্রেনিং 1 ঘন্টা থেকে 4 ঘন্টা থেকে 8 ঘন্টা একটানা চালিয়ে যেতে পারে। নচেত তুমি মুখস্থ করা বিদ্যা বেশিক্ষণ তুমি করতে পারবে না। তো আজকে আমি স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট হিসেবে আমি প্রথম 2 বছর লার্ন করার জন্য প্রথমে টোটাল দিয়ে দিয়েছি। আজকে 9 করে আজকে 4 বছর হতে যায়। 4 বছরে আমি ফার্স্ট অ্যাচিভ করি একটা মোবাইল, তারপরে সেকেন্ড অ্যাচিভ করি আমি আমার বাইক সুজুকি জিক্সার 155। তারপরে ধীরে ধীরে লার্নিং হচ্ছে। আজকে একটা ছোটোখাটো গল্প বলবো, সেই গল্পটা সবার জীবনে একটা কী বলা যায় চেঞ্জিং পর্যায়ে, অর্থাৎ যে মনে করছে কুইট করে যাব, যে মনে করছে আমি থাকতে পারবো না, যে মনে করছে আমার দ্বারা হবে না, তাদের জন্য এই গল্পটার মর্মার্থটা খুব ভালো করে মনোযোগ করে বুঝতে হবে গল্পটা কী বলতে চাইছি। গল্পটা এরকম ছিল, ডিসাইডেড শব্দটি এসেছে ডিসিডেড ওয়ার্ড থেকে, ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে মরে যাব কিন্তু যে কাজ করছি বা যেটা ধরে আছি সেটা থেকে এক পা ও নড়বো না, অর্থাৎ মরার আগে পর্যন্ত আমি ওই কাজ থেকে ছাড়বো না। একটি জঙ্গলে একটি সাপ ও একটি ব্যাঙ বসবাস করতেন। তারা সুবুদ্ধি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। একদিন দেখা যাচ্ছে ব্যাঙ বলছে ঈশ্বরকে, আজ আমার বাচ্চাদের জন্মদিন 1 বছর পূর্ণ হয়েছে, আমি বাচ্চাদের জন্য অনেক পরিমাণ খাবার নিয়ে যেতে চাই। ঈশ্বর বলে তথাস্তু। ঠিক সমানভাবে সাপটিও ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, প্রায় 7 দিন হয়ে গেল আমি কোনো খাবার খাইনি, আমি এরপর মারা যাব। আমি আশা করব তুমি আমাকে আজ বেস্ট খাবার দেবে, যাতে আমি আবার 7-8 দিন না খেয়ে থাকতে পারি। ঈশ্বর বলে তথাস্তু। এইভাবে সারা দিন কাটানোর পর সাপটি সন্ধ্যাবেলায় দিকে এক মনে বসে আছে, যখন খাবার আসবে, অর্থাৎ তীর্থে কাকের মতো বসে আছে।
সেই ব্যাঙটি প্রচুর পরিমাণে খাবার খেয়ে বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে গলায় করে। ঠিক ফেরার সময় সাপের মুখে পড়ে। সাপটি কোনো কিছু না ভেবে ব্যাঙটিকে কামড় ধরে এবং ব্যাঙটি বলে, হে ঈশ্বর, আমি জানি তুমি আমাকে পরীক্ষা নেবে, আমি সমস্ত পরীক্ষা দিতে রাজি আছি, কি করতে হবে তুমি বলো। সেম টাইম সাপটি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, বলছে ঈশ্বরকে, খাবার তো তুমি দিলে, কিন্তু ঠিকমতো ধরতে পারলাম না, তো তো আমি চাই ওকে আরেকবার ভালো করে ধরতে, সেই বুদ্ধিটুকু দাও। ঈশ্বর দুজনকে মেসেজ দিচ্ছে এইভাবে, এইরকম। ব্যাঙটিকে বলছে, পড়ে আছিস পড়ে থাক, আর সাপটিকে বলছে, ধরে আছিস ধরে থাক। যেই মুহূর্তে শুনলো পড়ে আছিস পড়ে থাক, ব্যাঙটি দম না নিয়ে চুপ করে পড়ে থাকলো, আর সাপটি চিন্তা ভাবনা করলো, একে আমি কিছুতেই ছাড়বো না। ঠিক সেই সময় এক রাত পার হয়ে গেল। সাপটি ভাবলো ভোরবেলা অবধি ব্যাঙটা নড়ছেও না, কোনো কিছু করছে না, অতএব ব্যাঙটি মারা যাচ্ছে। ছাড়াও দিচ্ছেন, তার মানে ব্যাঙটি মারা যাচ্ছে। সেই সময় সাপ আর একবার মানে ভালোভাবে ধরতে গেল, ব্যাঙটি অমনি জাম করে পালিয়ে গেল। অর্থাৎ সেম প্রার্থনা দুজন ব্যাঙ বলছে, আমি জানতাম তুমি আমাকে সাহায্য করবে বা সুযোগ দিবে, ঈশ্বর তুমি সত্যিই ভগবান। অর্থাৎ কে বলছে? এটা ব্যাঙ বলছে। সাপটি বলছে, ঈশ্বর তুমি কি নিষ্ঠুর, আমার মুখের গ্রাস কেটে নিলে। তখন ঈশ্বর সাপটিকে বলছে, তোমাকে আমি বলেছিলাম ধরে থাকতে, তুমি কেন ছেড়ে দিলে। ব্যাঙ বলছে, ঈশ্বর তুমি তোমার কর্মের ফল পেয়েছো, আমি কিছুই করিনি। হয় মিন্টুসে আমরা কখনো সাপের রোল প্লে করি, আবার কখনো ব্যাঙের রোল প্লে করি। যদি আমরা সাপের রোল প্লে করি, হঠাৎ সাডেন একটা পয়েন্ট ডিসিশান নিয়েছি, ধরে রেখেছি, হঠাৎ কি মনে হলো আবার ছেড়ে দিই, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায়, বা আরেকবার ট্রাই করে দেখি, সেক্ষেত্রে কুইট করে যাওয়া যায়। ঠিক সেই সময় ব্যাঙের রোল প্লে করতে হয়। যেই না এর ইন দেখে ছাড়বো, আমাদের জীবনে সেরকম আসে, অর্থাৎ আপনি ব্যাঙ না সাপ। তো এই গল্প থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমি সেই মুহূর্তে সাপের রোল প্লে করতাম আজ থেকে 4 বছর আগে, তাহলে মিস্টার বাবাই নায়কের মতো মহান মানুষের সংস্পর্শে আমি আসতে পারতাম না, কিংবা বিকাশদার মতো এমন স্পিরিচুয়ালিটি মানুষের আমি সংস্পর্শে আসতে পারতাম না। স্মার্ট ভ্যালু আমাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, বা স্মার্ট ভ্যালু এক একটা লিডার, বিকাশদা, বিশ্বজিদা, বাবাইদা, হালদারদা, এরা যে সমস্ত ট্রেনিংয়ের মাধ্যমে একটা মানুষকে তৈরি বা বিল্ড আপ করতে পারে, সেরকম আমি যদি আজকে যদি ওই মানে সাপের রোল প্লে করতাম 4 বছর আগে, তাহলে আমি আজকে এই পর্যায়ে বা এই সুযোগে আসতে পারতাম না। একটা জিনিস জানবে, জাত সাপ আর হচ্ছে গোখর সাপ, জাত সাপ আর হচ্ছে ঢোড়া সাপ। জাত সাপ কী করে না, জাত সাপ যে ব্যক্তিকে জাত সাপে ছোবল মারে, সে 3 ছোবলে ছবি হয়ে যায়, আর ঢোড়া সাপে মারলে কোনো কিছু হয় না। তার মানে এই কথাটা দ্বারা এটাই বোঝানো যাচ্ছে, যদি তুমি সত্যিকারের মানুষ বা সত্যিকারের গুরুদেব বা সত্যিকারের লিডারের হাতে পড়ে থাকো বা পেয়ে যাও, তাহলে তুমি 3 ছোবলের ছবি হয়ে যাবে। অর্থাৎ তারা যে কথাবার্তা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে প্রসেস, তোমাকে ওই কায়দা কৌশলের মাধ্যমে তোমাকে 3 ছোবলের ছবি করে দেবে। এছাড়া হাবা গাবার মতো অনেক কিছু কথা বলা যায়, কিন্তু কাজের কথার উপর ডিপেন্ডেবল ম্যাক্সিমাম মানুষ এটার উপর সলিউশন করতে পারে না। আজকে বাবাইদা বলো, বিশেষ করে বিকাশদা বলো, যে পর্যায়ে যেভাবে থেকে স্ট্রাগল করে বড় বড় টাবর লিডারদেরকে হারিয়ে দিয়েছে, তার মানে আজকে এই প্ল্যাটফর্মে এটাই প্রুভ হয়েছে, কে আগে এসছে কে পরে এসছে এটা ম্যাটার করে না। তোমার চিন্তাভাবনা, তোমার থট প্রসেস কতটা স্ট্রং, তোমাকে আগামী দিনে পরবর্তীকালে বিগ লিডার এবং ইন্ডাস্ট্রির টপ 10-এর মধ্যে তুমি বিরাজমান হবে। স্মার্ট ভ্যালু এক একটা মানুষকে, অর্থাৎ আমি আমার কথাটাই বলি, স্মার্ট ভ্যালু আমি কখনো ড্রেস কোড, কথাবার্তা, মানে বিশেষ করে ড্রেস কোড পরতে জানতাম না। যখন মাস্টার ডিগ্রি পড়ি তখন গ্রামের ছেলে মানে ক্যাজুয়াল। মিস্টার বাবাইদা আমাকে এই ড্রেস কোড ব্যাপারে বা এই গাড়ি সম্পর্কে বা এই
অচেনা ব্যক্তির সঙ্গে স্ট্রেঞ্জার করে কীভাবে কথা বলতে হয় সেই প্রসেসটা আমাকে শিখিয়েছে। নাহলে আমি এই গ্রামের সেই সেই যে বিবেকানন্দের সেই যে কুঁয়োর গল্প, সেই কুঁয়োতেই পড়ে থাকতাম। সমুদ্র যে কী জিনিস আমি হয়তো জানতেই পারতাম না। থ্যাঙ্কস গড নায়ক ফ্যামিলি, মিস্টার বাবাইদা এবং বাবাইদার মা, সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আজকে আমি যা কিছু সম্মান জ্ঞান অর্জন করেছি মিস্টার বাবাইদার কাছ থেকে, উনি যদি আমার সংস্পর্শে না থাকতো তাহলে আজকে আমাদের 4 বছরের জার্নিংয়ে প্রথমেই আমি কুইট করে যেতাম। থ্যাঙ্কস গড, আমি অন স্পট বলছি, থ্যাঙ্কস গড আমি যাইনি এই জন্য যে ওই মানুষটার মধ্যে কিছুই আছে, আমার মধ্যে কিছু না থাকুক ওর মধ্যে কিছু আছে। আমি একসময় আমি বলেছিলাম যে হাত তোমার ধরেছি আমি সেই হাত কখনো ছাড়ব না। তিনি আমাকে সেই মুহূর্তে বলেছিলেন না আমি তোমাকে ছাড়ব না, তুমি কতক্ষণ আছো। সেই জন্য আজকে নয়নে করে যতটা কাছে থাকতে পেরেছি। তো সেই সমস্ত মানুষদের আমি কি করে সম্মান, ভালোবাসা, জ্ঞান করতে পারবো জানি না। মানুষ মানুষ এটাই দেখে তুমি কি করেছো তাদের জন্য, সেটা তারা কখনো দেখতে পায় না। তারা কি দেখতে পায়, তুমি তাদের জন্য কীটা করতে পারোনি, তারা সেইটাই বারবার দেখে। অর্থাৎ একজন লিডার কখনো নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য কখনো চায় না, ও চায় সোসাইটির মানুষের ডেভেলপমেন্ট করার জন্য। আজকে স্মার্ট ভ্যালুর টোটাল লকডাউন, অর্থাৎ করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে। আজকে আমাদের ইন্ডাস্ট্রিও থেমে থেকে নেই। ইন্ডাস্ট্রির মারফত আমরা বিভিন্নভাবে ডোনেশান ক্যাম্প করা শুরু করে দিয়েছি। তো ডোনেশান ক্যাম্পের মাধ্যমে আমরাও এই জীবন যুদ্ধে, অর্থাৎ মানুষের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রামের জন্য আমরা যে মানুষের কাছে যে মানুষের হৃদয় হার্দিক ভালোবাসা, অভিনন্দন জানার জন্য বিভিন্নভাবে ক্যাম্প বা ফান্ড তৈরি করা হয়েছে। আমরা যে যতটা পেরেছি এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তো মানুষ যদি মানুষের সংস্পর্শে আসতে না পারে তাহলে মহাপৃথিবী একদিন প্রলয় সৃষ্টি হবে। তার জন্য মানুষের ভালোবাসা একমাত্র সহজ পন্থা হিসেবে স্মার্ট ভ্যালু অপরের দুঃখে ঝাঁপিয়ে পড়ে। আজকে কি বলা যায়, আজকে যাদের সংস্পর্শে এই পর্যন্ত দিন গড়াতে পেরেছি, আমি জানি ওনাদের সংস্পর্শে যদি আরও কিছুদিন থাকা যায়, অর্থাৎ ওনাদের সংস্পর্শে যদি কিছুদিন থাকা যায় তাহলে কিছুটা হলেও পরশ পাথরের কাছাকাছি যাওয়া যায়। তো সেরকম যারা লিডার বা নেতা পরের প্রজন্মের জন্য কোনো সম্পদ রেখে যান, তারা মহান পরিকল্পনা বা গভীর দায়িত্ববোধ নিয়ে তাদের জীবনযাত্রা শুরু করে থাকেন। খাঁটি নেতারা শুধু যে তাদের জন্য ভাবেন তাই নয়, তারা শুধু আগামী কাল এবং তার পরের দিনের জন্য ভাবেন। সেই রকম নেতারা ইতিহাসে যেমন মোড় ঘুরিয়ে দেয়। আমাদের সবসময় তৈরি থাকতে হবে, অর্থাৎ পরের প্রজন্মের কাছে কিছু দিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করার জন্য কোনো কিছুই এই ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে না। তো আজকে তুমি যদি নিজেকে মনে করো আমি মহান এবং সৎ ব্যক্তির টিমের মধ্যে আছি, তাহলে তুমি তোমার জীবন অর্পণ করে দাও। কখনো কোনো দিন প্রবলেম সিনিয়রের কাছে বা সিনিয়রকে জানাতে নেই, কারণ তুমি যতই তোমার প্রবলেমের মধ্যে হাইলাইট করবে, তুমি নিজেই নিজের অধঃপতনের দিকে গড়াতে শুরু করবে। যদি প্রবলেম থাকে তুমি জানবে এটা সাফল্য ঠিক তার পিছনেই আছে। অর্থাৎ তোমাকে খুঁজে বার করতে হবে এর সলিউশনটা কোথায়।
সলিউশন জানার চেষ্টা করলে নিশ্চয়ই তুমি এর রাস্তা পাবে। প্রবলেম কখনো কাউকে বলতে নেই। প্রবলেম এমন কিছুই নয় যেটা তুমি সলিউশনটা খুঁজে পাচ্ছ না বলে তার জন্য তুমি নিজেকে নিজে প্রবলেম মনে করছো। সাফল্যটা ঠিক উল্টাটাই। তুমি যেটা দেখতে পাচ্ছ না তোমার থার্ড প্রসেসে, সেটাই হচ্ছে সাফল্য। সাফল্যটা একদিন তোমাকে এমনভাবে ধরা দিবে তুমি ওই প্রবলেমটাকে ভুলেই যাবে। তো আমাদেরকে বি সিরিয়াস থাকতে হবে, অর্থাৎ বি সিরিয়াস মানে আমাদেরকে অনপ্রতভাবে তৈরি থাকতে হবে। যেমন আধা সামরিক বাহিনী অর্থাৎ ভারত রক্ষার জন্য যে সমস্ত সিকিউরিটির অর্থাৎ বিএসএফ মানুষেরা অনপ্রতভাবে জীবনপণ বাজি রেখে দিনের পর দিন যুদ্ধরত অবস্থায় নিজেকে তথা টোটাল ভারতবাসীকে রক্ষা করার জন্য তৈরি হয়ে আছেন, আমাদেরকেও সেরকমভাবে তৈরি হয়ে থাকতে হবে। কারণ স্মার্ট ভ্যালু আমার আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মেরকে তুলে ধরার জন্য একটা সম্পদ, সেটা সবাইকে তৈরি থাকতে হবে। কোনোদিন কখনো কাজে বিলং বা ক্যাজুয়াল বা কৈফতি দেওয়া চলবে না। তো একটা হয়েছে কি, আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন একদিন একটা ভাড়া গাড়ি করে কোথায় কাজে যাচ্ছেন। তো কাজে যেতে যেতে রাস্তায় সৈন্যরা একটা কাঠের গুঁড়ি তোলার প্রাণবন্ত চেষ্টা করছে, কিন্তু পারছে না। দেখছে ওই কাজে তত্ত্বাবধান করছে একজন সুপারভাইজার, তিনি ওই কাঠটিকে তোলার জন্য যাবতীয় হুম্মি তুম্মি করছে, কিন্তু কাঁধের আর সাহায্য করছে না, অর্থাৎ কাঁধটা বাড়াচ্ছে না সাহায্যের জন্য। এই অবস্থা দেখে জর্জ ওয়াশিংটন সরাসরি ওই গাড়ি থেকে নেমে ওই সৈন্যদের কাছে চলে গেলেন এবং ওই কাঠটি যদি আর একজন কেউ হাত লাগাতো বা কান লাগাতো তাহলে উঠে যেত। ওই মালিকটি অর্থাৎ ওই সুপারভাইজারটি হুম্মি তুম্মি দেখছে, কিন্তু কাজের তিতিক্ষণ ম্যানেজার অনুযায়ী তিনি কিন্তু আর সাহায্যের হাতটি বাড়ালেন না। এই অবস্থা দেখে জর্জ ওয়াশিংটন কিন্তু সরাসরি চলে গেলেন ওই সৈন্যদের সঙ্গে এবং সৈন্যদের কাছে গিয়ে বলছে, আমি এরূপ কাজ করতে আমি আমার মানে কী বলা যায়, আমি আমার সচেষ্টভাবে সহযোগিতা করছি। এইভাবে তিনি যখন নিজের কানটি বাড়িয়ে দিলেন ওই কাঠটি তোলার জন্য, ওই কাঠটি হাত দেওয়ার জন্য বা কান দেওয়ার জন্য কাঠটি আবার গাড়িতে তুলে যায় এবং যেই অবস্থায় কাঠটি উঠে যায় পরক্ষণে জানতে পারে যে ওই সুপারভাইজারটি তিনি তাদের ওই কাজের জন্য যে সাহায্যের জন্য এসেছিলেন তিনি অন্য কেউ নয়, আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন। এই অবস্থা দেখে ওই সুপারভাইজার ম্যানটি তিনি সেই দিন থেকে নিজেকে নিজে প্রতিজ্ঞা করলেন যে এরূপ তিতিক্ষ মেজাজ কখনো কাউকে দেখাবেন না, পারলে জীবনটা পর্যন্ত যে অবস্থায় যে যেখানে থাকুন কেন তাকে সাহায্যের হাত বাড়ানোর জন্য। সেই অবস্থায় একজন সুপারভাইজার যদি ওই জর্জ ওয়াশিংটনের কাছ থেকে যদি শিখতে পারে, তাহলে আমি তুমি কেন শিখতে পারবো না। আজকে আমরা স্মার্ট ভ্যালু করি, মুখে বলি, কিন্তু বাস্তব জীবনে বা চোখ মুখ, হ্যাঁ অবশ্যই চোখ মুখ বলে দিবে, মুখ বলছে এক, চোখ বলছে আর এক। যারা আমরা বলি স্মার্ট ভ্যালু করি, বাস্তবে আমরা যদি সত্যিকারে যদি স্মার্ট ভ্যালু করে থাকতি, তাহলে আমরা আমাদের শেষ সম্পদটুকু হারাতে আমরা কেন দ্বিধাবোধ করব। যদি তুমি স্মার্ট ভ্যালুকে এতটাই ভালোবেসে থাকো, তাহলে তুমি তোমার কেন সম্পদকে হারানোর ভয় চেষ্টা করছো। এক মিনিট, আমাকে জানতে হবে আমি কি সত্যিকারের আমার ইন্ডাস্ট্রি স্মার্ট ভ্যালুকে ভালোবেসতে পেরেছি। যদি তাই হয়, তাহলে তুমি তোমার স্মার্ট ভ্যালুর জন্য জীবন পর্যন্ত সমর্পণ করে দিও, যেমনটা করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি করে দাদা? হ্যাঁ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর বাড়িতে যখন কেউ অনাথ দরিদ্র ব্যক্তি সাহায্যের আশায় হাত বাড়ানোর জন্য আসতেন, অর্থাৎ সাহায্যের জন্য ওনার বাড়িতে কেউ আসতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাউকে খালি হাতে ফেরাতেন না। বাড়িতে যাই থাকতো তিনি তাই দিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করতেন। একদিন হয়েছে কি যে ওর বাড়িতে সাহায্যের জন্য আর কিছুই নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখছে তার মায়ের হাতে দুটো সোনার বালা ছিল এবং সেই বালা দুটি দেখে ঈশ্বরচন্দ্র মাকে বলছে, মা এবার তো আমাদের বাড়িতে তো সাহায্যের জন্য আর কিছুই নেই, তো তুমি তোমার ওই দুটি সোনার বালা দুটি দাও।
তা বিক্রি করে আমি যা অর্থ পাবো তা দিয়ে আমি দরিদ্র মানুষদের সেবা করব। তাই ভেবে ভগবতী দেবী ঈশ্বরচন্দ্রের হাতে দুটো সোনার বালা তুলে দিলেন। সেগুলো বিক্রি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যা টাকা নিয়ে আসলো তাই দিয়ে দরিদ্র মানুষদের সেবা করলো। এবং সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাকে বলেছিলেন, দেখো মা, আমি 1 বছরের মধ্যে টাকা জমিয়ে তোমাকে আমি সুন্দর সোনার বালা তৈরি করে দেব, এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। তো একদিন হয়েছে, তো 1 বছর হয়ে যাওয়ার পর বিদ্যাসাগরের হাতে কিছু টাকা আসলে বিদ্যাসাগর তার মাকে বলে, মা, আমি তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলাম 1 বছরের মধ্যে তোমাকে আমি নতুন সোনার বালা গড়িয়ে দেওয়ার, তো বলো তুমি কি ধরনের অলংকার তোমার পছন্দ। তো ভগবতী দেবী মা ছেলেকে বলে, দেখো বাছা, দরিদ্র নারায়ণ জ্ঞান পীড়িতের মধ্যে অন্নদান, এইগুলোই হচ্ছে প্রকৃত অলংকার। এই কথা শুনে বিদ্যাসাগরের হৃদয় স্পর্শ করে যায়। সেই দিন থেকে বিদ্যাসাগর নিজেকে সংকল্প করলেন যে এরূপ মহান কাজের জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি। সেরকমভাবে তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করতে যদি রাজি থেকে থাকো, স্মার্ট ভ্যালুকে তুমি তোমার জীবনটাই পর্যন্ত দিয়ে যাও, সেরকম তুমি যদি স্মার্ট ভ্যালু থেকে কিছু করতে চাও, প্রথমে তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ এমন একটা জিনিস মুখে বলা যায় দাদা, কিন্তু বাস্তব কর্মের সঙ্গে অনেকটা ডিফারেন্ট থেকে যায়। ত্যাগ যদি না করতে পারো তাহলে তোমার দ্বারা কিচ্ছুই হবে না। ত্যাগ 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 ব্যতীত কোনো কাজই হবে না। পৃথিবীর বুকে যারা সাকসেসফুল মানুষ হয়েছে, পৃথিবীর বুকে যারা সাকসেসের পর্যায়ে চলে গেছে, তারা ত্যাগ ব্যতীত কোনো কিছুই কাজে সাফল্য করতে পারে না। যদি আমরা উদাহরণ হিসেবে বলে নিতে পারি, শাহরুখ খান বলো, স্বামী বিবেকানন্দ বলো, রামকৃষ্ণ দেব বলো, সচিন বলো, তোমার সুভাষ বলো, এরা কি ত্যাগ করতে পারেনি? অবশ্যই ত্যাগ করেছে, 100% লেভেলে ত্যাগ করেছে। আইসিএস পরীক্ষা চাকরি ছেড়ে যদি সুভাষ বসু দেশ মাতাকে স্বাধীনতা করার জন্য জাপানে গিয়ে রাসবিহারীর সঙ্গে আতাত করে ভারতের জন্য স্বাধীনতা সংগ্রামের যে পথপ্রদর্শক, তার কি উচিত ছিল তিনি আইসিএসের চাকরি মোটা টাকা পেত? তিনি জানেন তার পাশে থট প্রসেস এটাই ছিল, যদি আমি যদি মার খাই তাহলে আমার প্রজন্মও মার খাবে। এরকম আমি মার খাবো একদিন, কিন্তু এর পরের প্রজন্ম যেন না মার খায়, তার জন্য তার চিন্তাভাবনা সেই রকমই ছিল। আমাদেরও স্মার্ট ভ্যালুটা সেই লেভেলে, সেই রক্তের সঙ্গে টাচআপমেন্ট করতে হবে, সেই রক্তের সঙ্গে আমাকে টাচআপমেন্ট থাকতে হবে। রক্ত যার যত বেশি হিট থাকবে তার তত বেশি সাফল্যের অর্জনে নিয়ে যেতে পারবে। এছাড়া আমরা মুখে হাম্বা তাম্বা বা মুখে অনেক কিছু কথা বলে যাই, কিন্তু কাজের সঙ্গে অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। যখন তুমি একটা স্বপ্ন দেখবে, ওই স্বপ্নটা নিজেকে কখনো অন্যের কাছে বিক্রি করে দেবে না। অর্থাৎ তুমি স্বপ্ন দেখছো বড় ক্রিকেটার কিংবা বড় বিজনেসম্যান কিংবা বড় অফিসার হবে, সেরকমভাবে তুমি যদি এরকম বড় চিন্তা ভাবনা করে থাকো, তাহলে তুমি তোমার জ্ঞানটাকে কখনো মানে অন্যের ব্যক্তির কাছে বিক্রি করে দেবে না, কারণ তুমি হয়ে যাবে তখন তার বিক্রয় বস্তু। একটা জিনিস আমরা সবাই জানি, সেটা হচ্ছে সকল গুরুজনদের সম্মান দেওয়ার দরকার নেই। তাহলে আমরা দাদা কাকে সম্মান দেব না? সম্মানীয় গুরুজনদের সম্মান দেওয়া উচিত। যদি তাই হতো, সম্মানীয় গুরুজন আর সকল গুরুজনের মধ্যে পার্থক্য কি? ধরো বিকাশ দা বা বাবাই দা বলো, সকল গুরুজনদের মধ্যে তারা কিন্তু একজন, তাহলে ওরা এমন কিছুভাবে অ্যাচিভ করেছে, এই জন্য তারা সকলের কাছ থেকে সম্মানীয় হয়েছেন। এই জন্য সম্মানীয় হওয়ার জন্য তোমাকে আগে কর্ম করতে হবে। কর্ম ব্যতীত কোনো সাফল্য থাকতে পারে না।
আজকে স্মার্ট ভ্যালু দেওয়া শিক্ষা অনুযায়ী এইটুকু। আগামী পর্যায়ে যখন আবার ট্রেনিং বা আবার যখন কোনো কিছু হবে তখন আশা করি কিছুটা দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস গড অল মাই স্মার্ট ভ্যালু স্মার্ট অ্যাসোসিয়েট। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ টিম স্মার্ট ভ্যালু।